আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুমা মুবারক। আজকেও জুমার পর আপনাদের সামনে আবার হাজির হলাম। ভাবতেছি প্রতি জুমার পর আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু সব সময় চাইলেও সময় হয় না, কারণ আমরা এখানে কামলা দিয়ে খাই। বাংলাদেশের মতো এখানে কাজ না করে খাওয়ার কোনো সুযোগ নাই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত উপভোগ্য হবে বলে আমি মনে করি। বিষয়টা হলো, ইউরোপে বিগত 20-25 বছর ধরে, অথবা ধরেন আরেকটু বাড়ায় ধরলে 1990-এর পর থেকে এই পর্যন্ত প্রায় মিলিয়নস অফ পিপলস আসছে। 1 মিলিয়নের বেশি মানুষ বর্তমানে ইউরোপে বসবাস করে। প্রত্যেকটা বাংলাদেশের তরুণ প্রজন্ম একটা সময় ছিল যারা একটা ভালো চাকরির জন্য চেষ্টা করত, কিন্তু চিন্তা করে যে দেশে নিরাপত্তা নাই, মানুষের জীবন অনিরাপদ, বিভিন্ন কারণে যারা চাকরি করে তারাও ঘুষ দেয়, ঘুষ নেয়। ফলে একটা নির্ঝঞ্ঝাট জীবনের জন্য সবাই ইউরোপের দিকে আসার চেষ্টা করতেছে। এই যে আসার চেষ্টা করাটা, এটা কিন্তু খুব স্বাভাবিক প্রসেস। মানব ইতিহাসের শুরুর থেকেই মানুষ যেখানে ভালো জীবনযাত্রা সেখানে যাওয়ার চেষ্টা করত। আগের জমানায় ভিসা পাসপোর্টের জটিলতা ছিল না, যার যেখানে মন চায় সে সেখানে যাইতে পারতো। এখন সেটা নাই। আগের জমানায় আমরা দেখছি ইতিহাসের গল্পে, আপনারা সবাই পড়ছেন, যে যারা মরুভূমিতে থাকতো, যারা বেদুইন, তারা কি করতো, ঘুরতে থাকতো। হঠাৎ যদি এরকম একটা সবুজ একটা জায়গা পাইতো যেখানে তাদের প্রাণীর জন্য ঘাস আছে, গাছের ফল আছে, কিছুটা পানি আছে, ওইখানে তারা তাঁবু ফেলতো, ওইখানে তারা থাকতো। দেখা গেল সেখানে 2-4 মাস থাকার পর ওইখানে পানি শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, তারা আবার নতুন একটা জায়গার সন্ধান তারা করতো। এভাবে কিন্তু আগের জমানায় মানুষ চলতো। ইভেন বর্তমান পৃথিবীতে যারা পাওয়ারফুল মানুষ, তারাও কিন্তু আজকের আমেরিকার যারা ক্ষমতাধর, বিশেষ করে যদি আমরা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, ট্রাম্পের দাদা তিনি কিন্তু একজন জার্মান নাগরিক ছিলেন। তারাও উন্নত জীবনের আশায় আমেরিকাতে গেছেন। বর্তমান পৃথিবীতে সবচেয়ে প্রযুক্তির ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী লোক ইলন মাস্ক, এই লোকও আপনার সাউথ আফ্রিকা থেকে আসছে। এবং আমাদের যারা প্রভু, যাদের জীবনযাত্রা আমরা ফলো করি, আমাদের দেশের রাষ্ট্র এবং আমাদের ব্যক্তির জীবনে যাদের স্টাইলকে আমরা ফলো করি, আমাদের কেবলা ব্রিটিশরাও কিন্তু তাদের উন্নত জীবনের জন্য, যেহেতু আমাদের এখান থেকে ইটালি থেকে যারা ইংল্যান্ডে গেছেন তারাও বলেন যে ইংল্যান্ডের আবহাওয়া খুবই বাজে, এবং আবহাওয়া বাজে হওয়ার কারণে মেজাজও খারাপ থাকে। এই কোটটায় পড়া লোকেরাও কিন্তু একটা উন্নত জীবনের জন্য আমাদের ভারত উপমহাদেশে গেছে, ওখানে তারা ব্যবসা করছে, কিন্তু ওখানে তারা সেট হয় নাই। ওখান থেকে শুধু আমরা যেমন এখন প্রবাসে ইনকাম করি, টাকা পাঠাই দেশে, ওরকম তারা করছে, ব্যবসা বাণিজ্য করছে, আমাদের দেশ চালাইছে। কিন্তু অস্ট্রেলিয়া বলেন, কানাডায় বলেন, সেখানকার যারা অরিজিনাল যারা সেখানকার অধিবাসী ছিল, তাদেরকে হত্যা করে তাদের জায়গায় তারা সেটেল হয়েছে। এবং যেই জায়গায় তারা ভালো ওয়েদার পাইছে, আপনি আমেরিকা বলেন, মানে এই জাতটা কিন্তু ওদেরই। তো ফলে আমার মূল জায়গায় ফিরে আসে। আমার বলার উদ্দেশ্য হলো যে আপনি দেশ ছাড়বেন, ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, এটা কোনো অপরাধ না, এটা মানুষের একটা সহজাত ব্যাপার। কিন্তু আমি যে টপিকটা কথা বলতে চাই আজকে, সেটা হলো ইউরোপে কারা ভালো করতে পারবে, বা কাদের জন্য বেশি সহজ হবে, কারা ইউরোপটাকে উপভোগ করতে পারবে, এইটা নিয়ে আমি আজকে কথা বলবো। দেখেন, আমাদের দেশে যারা মনে করে, বা যারা ধর্মকর্ম একটু কম করে, মনে চায় না নামাজ পড়তে, ফজরের ঘুম থেকে উঠতে, বা একটু ইয়াং ছেলেবেলে যাদের একটু উল্টাপাল্টা করতে মনে চায়, হ্যাঁ, অবৈধ নারীদের সাথে মেলামেশা করতে মনে চায়, এই ধরনের মেন্টালিটি যারা রাখে, তাদের জন্য ইউরোপটা বেটার। কারণ এখানকার সমাজ ব্যবস্থায়, আমার বলার উদ্দেশ্য এটা না যে আমি তাদেরকে এখানে আসতে বলতেছি, আমি বাস্তবতাটা তুলে ধরতেছি। এখানকার সমাজ ব্যবস্থায় নারী, মদ, অবৈধ নারীর সাথে মেলামেশা করা, বা বিয়ে বহির্ভূতভাবে একজন নারী আর একজন পুরুষের সাথে বেড শেয়ার করা, রুম শেয়ার করা, ঘর শেয়ার করা, এইগুলো এখানকার সমাজে কোনো অপরাধ না। ফলে আমাদের দেশে যারা মনে করে, যারা এই ধরনের চিন্তার লোক আছে যে নামাজ পড়বে না, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করবে, তারপরে রাত্রে ঘুমাবে, নামাজের ঝামেলা নাই, তারপরে হালাল খাবার দাবারের ঝামেলা নাই, মানে যেটা সামনে পায় সেটাই খাইতে পারে, এই রকম জীবনযাত্রায় যারা অভ্যস্ত, তারা ইউরোপে ভালো করতে পারবে। বিপরীত দিকে যারা এই ধরনের জীবন ব্যবস্থায় অভ্যস্ত, যে না, আমি শরিয়ার সমস্ত আইন ফলো করতে চাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, আমি হালাল খাইতে চাই, আমি আমার সন্তানদেরকে দিনদার বানাইতে চাই, এই ধরনের লোক অনেকে ইউরোপে আসছে এবং আসতেছে। এবং আমার কাছে অনেক তরুণ আলেম, তারা প্রশ্ন করে যে আসলে ইউরোপে আলেমদের জন্য কেমন। বর্তমানে ইউরোপে কিন্তু অনেক আলেম আছে। ইটালিতে
আমার এই মুহূর্তে সঠিক সংখ্যাটা মনে নেই, তবে হাজার খানিকের কম হবে না যে আলেম আছে বাংলাদেশি। তো এই ধরনের যারা ইসলামকে পুরোপুরি মানতে চান এবং ভবিষ্যৎ প্রজন্ম ইসলামের উপরে থাকবে, এই মানুষদের জন্য কিন্তু ইউরোপে বিপদ আছে। বিপদ কিভাবে সেটা নিয়ে আমি বিস্তারিত পরে বলবো। আমি অনেক মানুষকে দেখছি, আমি যেহেতু ইমাম ছিলাম এবং একজন ইমামের সাথে মানুষ কিন্তু ধর্মীয় জীবনে যে ফ্রাস্ট্রেশনটা, যেই দুঃখটা, সেটা শেয়ার করে। অনেক বাবার গল্প আমি এমন শুনছি। আমার এক বন্ধু আছে এখানে, সে একজন গৃহশিক্ষক, অর্থাৎ কাজের পাশাপাশি সে বাচ্চাদেরকে পড়াইতো বাসায় যায়। তো সে আমার কাছে এটা সাক্ষ্য দিছে, সে আমাকে বলছে যে আমার চোখের সামনে অনেক সন্তানকে দেখছি বাবার গায়ে হাত তুলতে। অর্থাৎ বাবা একজন মুসলিম, সন্তানকে সে ইসলামী অনুশাসন শেখাইতে চায়, সন্তানকে সে শাসন করতে চায়, কিন্তু সন্তান এটা মানে না। এই জন্য সে বাবার ওপর বিরক্ত হয় এবং বাবাকে সে আঘাতও করে। এরকম অনেক বাবা আছে আমাদের এই সমাজে, আমাদের চোখের সামনে, হয়তো বা তারা এরকমগুলো নীরবে সহ্য করে। অর্থাৎ যারা এই দেশে আইসা তাদের সন্তানদেরকে পুরাপুরি ইসলাম প্র্যাকটিস করাইতে চায়, তাদের জন্য কিন্তু বিপদ আছে। তাদের সন্তানরা কিন্তু স্বাভাবিকভাবেই এখানকার জীবনযাত্রায় অভ্যস্ত হবে। এখন এখানকার সমাজে যে জিনিসটা অনুমোদিত, সেই জিনিসটা যখন বাবা তাকে নিষেধ করবে, তখন সে বাবার উপর বিরক্ত হবে। এটাই খুব স্বাভাবিক। ফলে এখানকার যে জীবনযাত্রা, এটা হইল মানুষের মস্তিষ্কে, অর্থাৎ মানুষের কল্পনায় যা বলে সেটাই সঠিক, সেটাই সে করতে পারবে। এই ধরনের চিন্তা ভাবনা যারা লালন করে, তাদের জন্য ইউরোপে বেটার। তারা কাজ করবে, খাবে, ধর্মীয় অনুশাসনের বাইরে যায় তারা চলবে। একটা সময় ছিল ইউরোপে খ্রিস্টান ধর্মের অনুশাসন ছিল, সেটা আরও 200 বছর আগের হিসাব। তখন মানুষ গির্জায় যায়, এখন গির্জাগুলোতে তেমন যায় না, সেটা ভিন্ন আলোচনা। তো আমি ধর্ম পালনে কি সুবিধা কি অসুবিধা, বা যারা ইসলাম প্র্যাকটিস করেন তাদের জন্য অসুবিধার জায়গাগুলো কোথায়, সেটা আমি একদিন বিস্তারিত আলোচনা করব। তো আজকের আলোচনার উদ্দেশ্য ছিল যে সামাজিক ব্যবস্থায় যারা ধর্মীয় অনুশাসন থেকে মানতে চায় না, তারা ধর্মের গণ্ডি থেকে বাঁচতে চাইলে ইউরোপ তাদের জন্য একটা বেটার অপশন হইতে পারে। যারা ধর্ম পছন্দ করে না, তারা ইউরোপে আসলে ভালো করতে পারবে। বিপরীত দিকে যারা ধর্ম পছন্দ করে, তাদের জন্য ইউরোপে বিপদ আছে। কি কি বিপদ সেগুলো আমি বিস্তারিত এক একটা আলোচনা করব। তবে আপাতত দৃষ্টিতে যারা মনে করতে পারে যে ইউরোপে যেহেতু মসজিদ হইতেছে, প্রায় 1000-এর উপরে মসজিদ ইটালিতে আছে। মসজিদ, ইসলাম কিন্তু শুধু মসজিদ না, ইসলাম কিন্তু শুধু নামাজ পড়া না, ইসলামের অনেক বিধান আছে। ইসলাম একটা লাইফস্টাইল। সেই লাইফস্টাইল আমাদের দেশেই তো মানা যায় না। আমাদের দেশ একটা সেকুলার দেশ। আমাদের দেশে কেউ যদি আর্মিতে যেতে চায়, বা কেউ যদি পুলিশে যেতে চায়, তাহলে কেউ যদি বিডিআরে যেতে চায়, তার কিন্তু দাড়ি নিষিদ্ধ। তার দাড়ি রাখার জন্য আলাদা পারমিশন নিতে হয়। তো আমাদের দেশে যেখানে মুসলিম 90% উপরে, সেখানেই রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করাটা নিষেধ। অনেক ক্ষেত্রে রাষ্ট্র ইসলামকে পুরোপুরি সাপোর্ট করে না। তো এখানে অমুসলিম দেশ, এখানে হইলো কোনো ধর্মের অনুশাসন, এটা হলো নাস্তিক দেশ। বর্তমান পৃথিবীর বিশেষ করে ইউরোপের যুবক যারা, বেশিরভাগই নাস্তিক, তারা খ্রিস্টান না। খ্রিস্টান হলো বৃদ্ধ মানুষ, যাদেরকে আমরা মাঝে মাঝে দেখা যায়। তো যুবকদের আসলে কোনো ধর্মের প্রতি ইন্টারেস্ট নাই এখানকার, এবং এখানকার রাষ্ট্র ব্যবস্থাও এমন। ফলে আমাদের দেশে যেখানে মুসলিম থাকা সত্ত্বেও দেখা যায় যে আমাদের অনেক ধর্মীয় অধিকারে রাষ্ট্রের পক্ষ থেকে বাধা আসে। এখানে এরকম ব্যক্তিগত পর্যায়ে কেউ ধর্ম পালন করলে, যেমন আমি দাঁড়িয়ে রাখতেছি, জুব্বা পরে করতেছি, টুপি পরে করতেছি, এটার কোনো নিষেধ নাই। কিন্তু রাষ্ট্রীয় কাঠামো সিস্টেমের কারণে, যেমন আপনার কাজের জায়গা, কাজের যে ডিউটি, এটার ভিতরে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না, এবং আপনি মালিকের সাথে কমিটেড। অর্থাৎ যদি আপনার 8 ঘন্টার কাজের মধ্যে 4 ঘন্টা পরে আপনার পাউজা দেয়, ব্রেক দেয়, তখন আপনি নামাজ পড়তে পারবেন, মালিক আপনাকে কিছু বলবে না। কিন্তু মালিকের মেশিন চলতেছে, প্রোডাকশন হইতেছে, মেশিনে মাল যেতেছে, ওই মুহূর্তে কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না, এবং এটা আইনগতভাবেও আপনি এটা চাইতে পারেন না। ফলে ধর্মীয় ক্ষেত্রে যে বাধা বিপত্তি আছে, এইগুলো নিয়ে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কি বাধা, হালাল খাবারের ক্ষেত্রে কি বাধা, পর্দার ক্ষেত্রে কি বাধা, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকে আমি শুধুমাত্র একটু টাচ দিলাম যে ইউরোপে আসলে কাদের জন্য ভালো, কারা ভালো করতে পারবে, এবং কাদের জন্য অসুবিধা, কাদের জন্য বিপদ, সেটাও আমি আলোচনা করছি। এবং সামনে আমি বিস্তারিত আলোচনা করব কি কি বিপদ আছে, এবং আজ থেকে যারা 50 বছর আগে, 100 বছর আগে দেশে আসছে, তাদের বর্তমান পরিস্থিতি কি, তাদের বংশ পরম্পরা কোন দিকে যাচ্ছে, এগুলো ইনশাল্লাহ আমি হাতে ধরে ইনশাল্লাহ আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার পাইলে আমার আগ্রহ বাড়ে। যদিও এতে আমার কোনো ভিডিও করে আমার কোনো লাভ নেই, কিন্তু আমি একটু তৃপ্তি পাই। আর যদি কোনো স্পেসিফিক বিষয়ে ইউরোপে কোনো ব্যাপারে জানতে চান, সেটাও ইনশাল্লাহ কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।